আলোচিত চ্যারিটেবল মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাস রায় আপিল বিভাগে বহাল, হয়রানি করতে মামলা দাবি আইনজীবীদের। গত 6 মাসে দেশে জব্দ 10,310 কোটি টাকা, বিদেশে জব্দ পাচার হওয়া 165 কোটি টাকা দাবি দুদকের। বেশিরভাগ অর্থ সাবেক মন্ত্রী, এমপি, আমলাদের। বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় 49,000 কোটি টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে ফলাফল বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত, নিয়োগে বাধা দেখছেন না আইনজীবীরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টে দেয়া খালাস রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। আদেশের পর আইনজীবীরা জানান, বেগম জিয়ার মামলার ফাইলে যে বিচারক হাত দিয়েছেন পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। এই মামলায় 33 জন সাক্ষীর কেউ প্রমাণ করতে পারেনি বলেও জানিয়েছেন। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে দণ্ড থেকে খালাস রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ এবং দুর্নীতি দমন কমিশন। গত বছরের 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম জিয়াকে খালাস দেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এই মামলায় সাজা হওয়া অন্য দুজনকেও খালাস দেওয়া হয়েছে। মামলার অন্য আসামিরা হচ্ছেন খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। যদি মামলাটা সত্য হতো, কারেক্ট হতো, তাহলে ট্রায়াল করতে এত লাগতো না, বিচার করতে বিচার করতে অনেকদিন সময় নিচ্ছে, মিথ্যা মামলা সাজাবে কি হবে? এবং যারা সাজাইছে কারিগর ছিল এইসব মিথ্যা মামলার, বেগম খালেদার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার কারিগর ছিল, ইঞ্জিনিয়ার ছিল, তারা তো পলাতক। এখন চূড়ান্তভাবে এই যে খালাস আদেশ যেটি হয়েছে মহামান্য হাইকোর্ট বিভাগের, এটি চূড়ান্তভাবে বহাল থাকলো এবং বেগম খালেদা জিয়া, জিয়াউল ইসলাম মুন্না এবং মনিরুল ইসলাম খান তারা যে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে খালাসপ্রাপ্ত হয়েছেন সেই খালাস আদেশটা বহাল থাকলো। কোন ধরনের নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদেরও রাষ্ট্রপতির ক্ষমা করে দেওয়ার ক্ষমতা কেন অবৈধ হবে না, কেন তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, এ মর্মে রুল দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব এবং দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে। এই যে রাষ্ট্রপতির আনফ্যাটার্ড পাওয়ার, সেগুলির এক্সট্রিমলি অ্যাবিউজ হয়। উনি এই যে ক্ষমা করেন, এটার কোনো নীতিমালা নাই। বেশিরভাগই পলিটিক্যাল কনসিডারেশনে ক্ষমা করা হয়েছে এবং এই পর্যন্ত যাদেরকে ক্ষমা করা হয়েছে তার বেশিরভাগই হত্যা মামলার আসামি। রুলে বলা হয়েছে যে কোনো ধরনের নীতিমালা ছাড়া রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগের ক্ষমতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন তা সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। এবং আরও রুলে আরেকটি প্রশ্নে দেওয়া হয়েছে যে এই যে ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে, রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে কেন নীতিমালা তৈরি করা হবে না। আর কারো লাশ যাতে বেওয়ারিশ হিসেবে দাফন করতে না হয় সেজন্য সবাইকে সচেতন হতে তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রাজধানী কাকরাইলে আঞ্জুমান মফিদুল ইসলামের নতুন ভবন আঞ্জুমান জে আর টাওয়ারের উদ্বোধন করে এ আহ্বান জানান। সন্ধ্যা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, আঞ্জুমানে মফিদুলের সভাপতি মুফলে আর ওসমানী, সহসভাপতি গোলাম রহমান। নতুন ভবন উদ্বোধন শেষে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন প্রধান উপদেষ্টা। বলেন, সমাজে যে সমস্ত দুর্বলতা আছে তা দূর করা সম্ভব। আঞ্জুমানে মফিদুল ইসলাম এই উপমহাদেশের একটি অনন্য প্রতিষ্ঠান বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বেওয়ারিশ লাশ যেন আমাদের কারণ না থাকে, এটা আমরা কেমন মনে করি। আমরা এমন একটা সমাজ বানাই যে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাজ আর নাই, এটি আমাদের লক্ষ্য। দাফন করে অত্যন্ত সুন্দর কথা, কিন্তু আমাদের লক্ষ্য যেন কারো লাশ বেওয়ারিশ হিসেবে না থাকে। আমরা সবাই যার যার মতো করে যেখানে আছি আমরা যেন নিজেরাই এটা
ওয়ারিশ সবার আগে থেকে আমরা রক্ষা করতে পারি যে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ না কেউ কাছে আছে, তাদের তার সম্মানজনক ভাবে দাফন করবে। এতে আঞ্জুমানে মফিদুল ইসলামের কর্মকাণ্ডের কোনো ব্যাঘাত হবে না। গত 6 মাসে অভিযুক্ত সাবেক মন্ত্রী, এমপি, আমলা, ব্যবসায়ীদের দেশে থাকা 10,310 কোটি অবৈধ টাকা জব্দ করেছে দুদক। বিদেশে পাচার হওয়া 165 কোটি টাকার সম্পদও জব্দ দাবি করেছে দুদক। তবে পাচার হওয়া সম্পদ জব্দ এবং টাকা ফিরিয়ে আনার সম্ভাব্যতা নিয়ে দুদকেরই সাবেক কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন। রিপোর্ট করছেন ফরুক বাবু। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী আনিসুল হক অথবা জুনায়েদ আহমেদ পলক সহ এমপি মন্ত্রীদের অবৈধ সম্পদ জব্দে তৎপর দুর্নীতি দমন কমিশন দুদক। শুধু রাজনীতিবিদ নয়, ব্যাংক খাত থেকে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ থাকা এস আলম গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপের দেশ বিদেশে থাকা সম্পদ জব্দেও দুদক মাঠে নেমেছে। দুদকের তথ্য অনুযায়ী গেল 6 মাসে 74টি আদেশে দেশ থেকে স্থাবর অস্থাবর 10,310 কোটি টাকা ও বিদেশে পাচার হওয়া 165 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। যদিও বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ বাস্তবায়ন নিয়ে সংশয়ে সংস্থাটির সাবেক এক মহাপরিচালক। এই সম্পদ ফেরত আনতে গেলে সংশ্লিষ্ট সেই মামলায় সেই ব্যক্তির সাজা হওয়ার দরকার আছে, সেই সম্পদ বাজেয়াপ্ত হওয়ার দরকার আছে আদালতের মাধ্যমে, এবং সেই মামলা একেবারে চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার দরকার আছে। একদম হাইকোর্ট, আপিল বিভাগ এগুলো সব শেষ হওয়ার পরে তারপরে সেই বাজেয়াপ্তের আদেশ সংশ্লিষ্ট দেশে পাঠাতে হয়, এবং সেই দেশ যদি এটা কার্যকর করে তাহলেই সেই সম্পদ ফেরত আসতে পারে। এছাড়া ফেরত আনাটা খুবই কষ্টকর, খুবই কঠিন বিষয়। এদিন খুলনা 6 আসনের সাবেক এমপি আখতারুজ্জামানের বিরুদ্ধে 13 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে গাতোয়ায়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 13 কোটি 96 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 59 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অপরাধে মামলা হয়েছে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় 49,000 কোটি টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসি সম্মেলন কক্ষে সভা শেষে উপদেষ্টা এ তথ্য জানান। অভিযোগ করেন, শিক্ষকদের পেনশনে 7 থেকে 8,000 কোটি টাকা লোপাট হয়েছে। সমস্যা সমাধানে এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠানো হয়েছে। দুর্নীতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অনেক প্রকল্প বন্ধ করা হয়েছে বলেও জানিয়েছেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় কমানো হয়েছে উল্লেখ করে বলেন, ব্যয় কমার ফলে এডিপির আকার দাঁড়িয়েছে 2,16,000 কোটি টাকা। এছাড়া বিদেশি ঋণের বরাদ্দ 81,000 কোটি টাকা কমেছে বলেও জানানো হয়েছে এনএসি সভায়। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6,531 জন সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে নির্বাচন করে প্রকাশিত চূড়ান্ত ফলাফল বাতিল ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এতে তাদের নিয়োগে আরও কোনো বাধা দেখছেন না আইনজীবীরা। রিপোর্ট করছেন রুকনুজ্জামান। গেল 6 ফেব্রুয়ারি তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের 6,531 জনের নিয়োগ বাতিল করে দেয় উচ্চ আদালত। তাৎক্ষণিক আদালত প্রাঙ্গণে নজিরবিহীন বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। এরপর থেকে নিয়োগ বহালের দাবিতে রাস্তায় ভুক্তভোগীরা। পুলিশের জল কামান, লাঠিচার্জ কোনো কিছুই আন্দোলন থেকে সরাতে পারেনি তাদের। উপায় না দেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার সেই আবেদনের শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় 1 মাস স্থগিত করে আপিল বিভাগ। তবে অবজারভেশন দেয়, ওই দিন কারা আদালতের দরজায় লাথি মেরেছে তাদের চিহ্নিত করা দরকার। হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, রায় দিয়ে 6,531 জন সহকারী শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল, করে 2024 সালের কোটা সংক্রান্ত
যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এর ফলে এই ৬,৫৩১ জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। যে এদের সবার নিয়োগ হয়েছিল, এদের সবার নিয়োগ কনক্লুডেড হয়েছিল আগের সরকারের সময়, কিন্তু আদালতের কাছে সেটা বিচার্য বিষয় হয়নি। আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে ২৭ BCS এবং নির্বাচন কমিশন ডিল করেছেন, সেই একই মানদণ্ড, একই সাংবিধানিক দায়বদ্ধতা, সংবিধানের প্রতি অনুগত থেকে, ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি। আজকে ওনাদের প্রতি ন্যায় বিচার করেছেন। আপনাদের মাধ্যমে পুরো জাতির কাছে এই জিনিসটা আমরা জানালাম যে সবাই যেন বিচার বিভাগের প্রতি আস্থা, শ্রদ্ধা আবার ফিরিয়ে আনেন, এবং আমরা এই আশাবাদ ব্যক্ত করতে পারি যে সামনের যে দিনগুলো আসবে অবশ্যই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা শিক্ষকরা। এই বিজয় আসলে ৬,৫৩১ জন শুধু শিক্ষকই না, ৬,৫৩১ জনের যে পরিবার সবার বিজয়। আসলে মানুষ মাত্রই আবেগপ্রবণ, আমরা আমাদের আবেগকে সংযত করতে পারিনি হয়তো, সেজন্য আমরা পুরো রাষ্ট্রের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাচ্ছি। আমরা জাতি গড়ার কারিগর, আমরা আপনাদের সবার কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরাই আগামী ভবিষ্যতে আমরা যে জাতি গড়ার কারিগর সেটা স্পষ্টভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেয় সর্বোচ্চ আদালত। এই রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের ৬,৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তায় পড়ে। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। রমজানের শুরুতেই জমে উঠেছে রাজধানীর ঐতিহ্যবাহী বেইলি রোডের ইফতার বাজার। মুখরোচক বাহারি ইফতার সামগ্রী পসরা সাজিয়েছেন বিক্রেতারা। খাবারের গুণগত মান ঠিকঠাক থাকলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য খ্যাত রাজধানীর বেইলি রোড, এর বাইরেও এলাকাটি আরেকটি পরিচয় পায় রোজার সময়ে। পবিত্র রমজান মাস জুড়ে বেইলি রোড পরিণত হয় ইফতার বাজারে। এই অভিজাত ইফতার বাজারের পরিধি এখন বেইলি রোড ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে আশপাশেও। রাজধানীর দূর দূরান্ত থেকে মানুষ ইফতার সামগ্রী কিনতে প্রতিদিনই আসেন বেইলি রোডে। সারা বছর যেসব দোকানে ফাস্টফুড, পিঠা বা অন্যান্য খাবার সামগ্রী বিক্রি হয়, সেগুলোতে রোজার মাসে থাকে ইফতারের আয়োজন। এখানকার ইফতার সামগ্রী যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর, তাই রুচিশীল মানুষের প্রথম পছন্দ বেইলি রোডের ইফতার। মানও ভালো, এদের ব্যবহারও ভালো, সবকিছু মিলেই আমরা এটি আসি আশেপাশে যারা। খাবারের গুণগত মানের কারণে আশপাশের লোকের পছন্দ এখানকার ইফতার। অনেকেই দীর্ঘদিন ধরেই ইফতার কিনছেন এখান থেকে। ওদের প্রত্যেকটা দোকানের মধ্যে খাবারের কিছু বৈচিত্র্য আছে। এদের মাটন বটি আছে, চিকেন হারিয়ালি, তারপরে আস্ত চিকেন রোস্ট থাকে, মাটন লেগ পিস থাকে। যারা যেটা পছন্দ করে সেটাই আছে। ওদের খাবারের টেস্টটা খুবই একটু ইউনিক লাগে আর কি, ভালো লাগে। এখানে ওই যে আপনার ইফতারি আইটেমগুলোই সবচেয়ে আমার ভালো লাগে। বেইলি রোডের নবাবী ভোজ, পিঠা ঘর আর ক্যাপিটালে সবচেয়ে বেশি ভিড় ক্রেতাদের। পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারও পাওয়া যায় এখানে। রোজাদারদের সুস্থতার বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্যসম্মতভাবে খাবার পরিবেশনে জোর দেন ব্যবসায়ীরা। পুরান ঢাকায় যে সকল ইফতারি মানুষ আগেরকার সেই 52-53 বছরের বা ঐতিহ্যে মানুষ যেসব গ্রহণ করত, সেই খাবারগুলো এখন বেইলি রোডে যারা ইতিপূর্বে ব্যবহার করতেন নবাবী ভোজ, সেই খাওয়াগুলো মানুষকে সবচেয়ে বড় যে জিনিসটা সাশ্রয়ী মূল্যে সুস্থভাবে পরিবেশন করে। গুড়ের জিলাপিটা রেখেছি, সেটা আমাদের এবছরের জন্য স্পেশাল আইটেম। হালিম আছে, মাটন, বিফ, তারপর সাসলিক, চিকেন ললিপপ, তারপর চিকেন রোস্ট, বিফ রেজালা, মাটন রেজালা। হালিম, কাবাব আইটেম ছাড়াও স্পেশাল বোম্বে জিলাপি, স্পেশাল রেশমি জিলাপি, জর্দা, ফালুদা, বাদাম শরবত সহ বাহারি ইফতারের পসরা সাজিয়েছে হোটেল রেস্তোরাঁগুলো। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। পরিবেশ, জলবায়ু পরিবর্তন, বন সংরক্ষণ বিষয়ক আইনি কাঠামোতে একসঙ্গে বাংলাদেশ এবং ব্রাজিল কাজ করতে পারে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত পরিবেশ, ন্যায় বিচার ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে বিচারিক ভূমিকা বিষয়ক সেমিনারে এসব কথা বলেন জলবায়ু পরিবর্তনে নানামুখী সংকটে আছে বাংলাদেশ। পরিবেশ সংরক্ষণে আইন থাকলেও সেটি সবসময় কার্যকর হচ্ছে না।
টেকসই পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিতে বিচার ক্ষেত্র ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি। সেমিনারে ব্রাজিলের প্রধান বিচারপতি অ্যান্টনিও হারমান বেঞ্জামিন পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে ব্রাজিলের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান জানান। বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই বন ব্যবস্থাপনায় বিচারিক সহযোগিতা স্থাপন করতে পারে দুদেশ। রাজধানী শাহজাদপুরের বাঁশতলা এলাকায় সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে 4 জনের মৃত্যু হয়েছে। ছাদের তলা বন্ধ থাকায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে দুপুর 1টার দিকে। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিস্তারিত থাকছে মামুন আব্দুল্লাহর রিপোর্টে। তো ফোন দেওয়ার পর বাবাই ফোন ধরে না, সাথে মামাই আসছিল, মামারে বলছি বাইরেতে আছি, পরে আব্বু আর বেরোতে পারে নাই, তো ভাই অন্ধকার হয়ে গেছে। স্বপ্ন পূরণে ছেলে যাবে বিদেশ, বিদায় জানাতে ঢাকায় আগমন বাবার। মঙ্গলবার ফ্লাইট, তাই একটি আবাসিক হোটেলে উঠেছিলেন বাবা। কিছু বুঝে ওঠার আগেই ভবনে আগুন। সে আগুনে মারা গেলেন পিরোজপুরের বাসিন্দা সেই হতভাগা বাবা। আমি রাত্রেবেলা হোটেল রেখে গেছিলাম, পরে তাদের সাথে আর দেখা হয় না। সকালে আমি অন্য একটা বাসায় ছিলাম, আসে দেখি ইয়েতে পার্লারে আগুন লাগছে হালকা কইরা, ধোঁয়া ছড়াইতেছে। তো ফায়ার সার্ভিস আসতে আসতে লেট হওয়ার তার আগে আগুন ধরে গেছে। রাজধানীর শাহজাদপুরে অবস্থিত সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে সোমবার বেলা 12টার দিকে লাগে আগুন। প্রত্যক্ষদর্শীরা জানান, 6তলা ভবনটির দোতলার বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুনের ধোঁয়ায় ছেয়ে যায় আবাসিক হোটেলটির 3তলা থেকে 6তলা পর্যন্ত। ভবনটির বাসিন্দাদের ধারণা, এসির কাজ করার সময় আগুনের সূত্রপাত হতে পারে। দোতলা থেকে ভিতরে আগুন লাগছে, কম্প্রেসারের থেকে ব্লাস্ট হয়েছিল বোধ হয়। আবাসিক হোটেল ম্যানেজার এসে বলতেছে উপরে আগুন লাগছে। উপরে আগুন লাগার পরে আমি দোকান থেকে বেরোতে পারি না, দোকান থেকে উপর থেকে গ্লাসগুলো ভেঙে পড়তেছে। পরে আমি দোকান অফ করে দিয়ে আমি বের হয়ে গেছি। ফায়ার সার্ভিস বলছে, আবাসিক হোটেলটির সরু পথ এবং কাঁচ বন্ধ থাকায় ধোঁয়া বেরোতে পারেনি। ফলে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যায় হোটেলে অবস্থান করা 4 জন। ভবনটি নিয়ম মেনে নির্মাণ করা হয়নি এবং যথেষ্ট অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলেও জানায় ফায়ার সার্ভিস। চিলেকুটার যে দরজাটা ছিল, সেই দরজাটা বন্ধ ছিল ছাদে যাওয়ার জন্য। অর্থাৎ প্রচণ্ড ধোঁয়া হওয়ার কারণে এই আবাসিক হোটেলের ভিতরে যারা ছিল তারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছিল। কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে, ধোঁয়ার কারণে লোকগুলো মারা যায়। পুলিশ বলছে, লাশের ময়না তদন্তের পর লাশ হস্তান্তর ও ঘটনা তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এটা আমাদের কাছে মনে হয়েছে একটা ছোট বিল্ডিং, এখানে এই 6তলা 7তলা কিভাবে হলো, বা এই বিল্ডিংয়ের অনুমোদন ঠিকমতো ছিল কিনা, আইনানুগ যে বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার, সেই সবগুলি আমাদের তদন্তের মধ্যে চলে আসবে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে রমজান মাসে অফিস শেষ করে পরিবারের সাথে বাসায় ইফতার করাটা ছিল অনেকটাই স্বপ্নের মতো। তবে তা সম্ভব হয়েছে শুধু মেট্রো রেলের কারণে। খাদ্য বা পানীয় দ্রব্য বহনের উপর নিষেধাজ্ঞা থাকলেও রমজান উপলক্ষে রোজাদারদের ইফতারের জন্য 250 মিলিলিটার পানি বহনের অনুমোদন দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন শুভ খান। ইফতারের বাকি মাত্র 40 মিনিট। রাজধানীর মতিঝিল এলাকা, ব্যাংকপাড়ার দৃশ্য এটি। অফিস শেষ, এখন সবার ব্যস্ততা মেট্রো রেলের দিকে। পবিত্র রমজানের প্রথম দিনে প্রিয় স্বজনদের সাথে ইফতারে অংশ নিতে বাসায় যেতেই সবার এই ছুটে চলা। কয়েক বছর আগেও উত্তরা মিরপুর থেকে মতিঝিল এলাকায় আসা যাওয়ায় জ্যামে বসে থাকতে হতো কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা। সেই বাস্তবতায় রমজান মাসে অফিস শেষ করে পরিবারের সাথে বাসায় গিয়ে ইফতার করাটা ছিল অনেকটা স্বপ্নের মতো। তবে এখন তাদের কাছে মেট্রো রেল যেন আশীর্বাদের মতো। আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর, অ্যান্ড এই রোড দিয়ে যদি আমি যাই ইফতার আগে পৌঁছানো পসিবল না। আমার দেখা যায় মেট্রোতে যাই, বাকিটুকু আমি আমার গাড়ি আগে পাঠিয়ে দিই। যে মানুষগুলো সৌভাগ্যবান যারা মেট্রো রেলে উঠতে পারছে, তাদের জন্য এখন পরিবারের সাথে যে ইফতার করার সৌভাগ্য হয়েছে, সেটা একটা ঈদের আমেজ সৃষ্টি করেছে। এটা সারাক্ষণ যেন না হয়, কারণ ক্লিনলিনেসের জন্য
ভিতরে যে খাবার অ্যালাউ করে না, এটাতে আমরা সবাই খুব খুশি। আমরা তো আগে কখনো ইফতার বাসায় করব এটা কখনো কল্পনাও করতে পারিনি। নির্দেশনা অনুযায়ী মেট্রো রেলে কোনো ধরনের খাদ্য বা পানীয় দ্রব্য বহন করার উপর নিষেধাজ্ঞা থাকলেও এই রমজান উপলক্ষে রোজাদারদের ইফতারের জন্য শুধুমাত্র 250 মিলিলিটার পানি বহনের অনুমোদন রয়েছে, যে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন যাত্রীরা। অনেকেই আছেন যাদের ইফতার করতে হয়েছে মেট্রো রেলেই। নির্দিষ্ট পরিমাণ পানি পরিবহনের সুবিধা থাকায় মেট্রো স্টেশনে বা মেট্রোর ভিতরেই ইফতার করতে হয়েছে তাদের। তবে যেখানে সেখানে এসব পানির বোতল বা ইফতার সামগ্রী ফেলে যেন মেট্রো চলাচলে কোনো বিঘ্ন না ঘটে সে বিষয়টি সচেতন থাকারও কথা বলেছেন কেউ কেউ। রোজা রাখে তাদের জন্য এটা আসলে বিশাল সুযোগ। তারা অনুমতি দিয়েছে এই বলে আপনারা যেখানে সেখানে এই বোতলগুলা ফালাবেন না, কারণ এতে তাদের এই যে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। পানিটা তো প্রত্যেকেরই দরকার ইফতার করার সময়, এটা বিরাট একটা উপকার। বোতলটাকে যাতে নিরাপদ জায়গায় ফালায়। ইফতার করে যে ওয়েস্টেজগুলা ফালাবে এগুলা তো নির্দিষ্ট স্থানে একটা ফালানোর ব্যান থাকা দরকার। মেট্রো রেল চলাচলে রাজধানীবাসীর জীবন চিত্র বদলে গেলেও তাদের দাবি রমজান উপলক্ষে সময়সীমাটা যেন আরো বাড়ানো হয়। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। অর্থ পাচার মামলায় আলোচিত সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সিআইডি জানায় ইমরানের বিরুদ্ধে 133 কোটি টাকা পাচারের মামলা রয়েছে, সেই মামলাতে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং বিধি অনুযায়ী 133 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিত এবং অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক এগ্রোর বিরুদ্ধে মামলা করে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। সাদিক এগ্রোর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানি, ভুটান এবং নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রি করার প্রমাণ পাওয়া গেছে। দেশীয় গরু ছাগলকে বিদেশি এবং বংশীয় গরু ছাগল বলে প্রচার করে উচ্চ মূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রি করেছে সাদিক এগ্রো। রাষ্ট্রের সম্পদ আত্মসাৎকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে লুটে পুটে খাওয়ার অশুভ মানসিকতা পরিহার করতে হবে। এই কালচার থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের পরিবারে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এই আয়োজনের পৃষ্ঠপোষক ছিল তুর্কি দিয়ানেট ফাউন্ডেশন। রমজানের ত্যাগের মহিমায় নিজের ভেতরের অশুভ দিকগুলো পুড়িয়ে ফেলার আহ্বান জানান। তিনি বলেন, রমজানের সিয়াম সাধনা শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, কেবল আল্লাহকে রাজি খুশি করার জন্য। সিয়াম সাধনায় আল্লাহ সন্তুষ্টির পাশাপাশি সমাজে সম্প্রীতির বার্তা এবং ভ্রাতৃত্বের স্বরূপ ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান। বলেন, রমজানের তাৎপর্য অনুধাবন করে সিয়াম সাধনা করতে হবে, রোজা যেন কেবল লৌকিকতায় পরিণত না হয়। রোজা শেষে আসবে ঈদ, তাই রোজা রেখে শপিং করা কষ্ট এড়াতে আগেভাগে ঈদের কেনাকাটা সেরেছেন অনেকেই। কেউ এসেছেন ঘুরে দেখতে, কেউ বুঝতে এসেছেন দরদাম, আবার কেউ বাজেটের মধ্যে পছন্দের ঈদ পোশাক কিনতে পেরে খুব খুশি। ক্রেতার উপস্থিতিতে শপিং মল এবং মার্কেটগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ঈদ কেনাকাটা নিয়ে আরও জানাচ্ছেন মুবাশির আহমেদ। ঈদ মানেই নতুন কাপড় পরার আনন্দ আর কেনাকাটার ধুম। এই কেনাকাটার জন্য রাজধানীর ব্যস্ততম স্থান নিউ মার্কেট, গাউসিয়া মার্কেট এলাকা। বড়দের থেকে শুরু করে ছোট বাচ্চাদের কাপড়, বোরখা, কসমেটিক্স সহ প্রয়োজনীয় সব পণ্য সামগ্রী পাওয়া যায় এখানে। বছরের বেশিরভাগ সময় মার্কেটগুলোতে সাধারণের আনাগোনা থাকলেও ঈদের সময় তা বাড়ে কয়েক গুণ। এবারও ব্যতিক্রম নয়। ঈদকে সামনে রেখে কেউ এসেছেন মার্কেট ঘুরে দরদাম বুঝতে, আবার কেউ বাজেটের মধ্যে পছন্দের ঈদ পোশাক পেয়ে খুশি। ঘুরে ঘুরে পছন্দ হয় কিনা, একটা পছন্দ হয়েছে সেটা নিলাম। একটা শার্ট, একটা প্যান্ট কিনেছি। আমার ঈদের ড্রেস কিনে অনেক ভালো লেগেছে। ঈদের উৎসবে ঈদ উপলক্ষে এসেছি আমরা 3 পিস কেনার জন্য। আমি একটা ড্রেস কিনেছি ঈদের জন্য। মার্কেটের পরিবেশ খুবই ভালো এবং দামগুলোও খুব রিজনেবল। নতুন কাপড় পরার আনন্দ সবচেয়ে বেশি ছোটদের, তাই রোজায় কষ্ট এড়াতে কেনাকাটাও সেরেছেন কেউ কেউ। আমি এখানে আসছি ঈদের শপিং করতে আমার পরিবারের সাথে। আমি লেহেঙ্গা, ব্যাগ কিনেছি। রমজানের রোজা রাখি আপনার গরমের ভিতরে একটা কষ্টসাধ্য হয়ে যায়, এজন্য রমজানের আগে যাতে যে ফ্যামিলি ছোট বড় যারা আছে সবার জন্য কেনাকাটা করে ফেলতে। আজকে কেনাকাটা করতে আসছি আমার বাচ্চার জন্য, আর আমার কিছু টুকটাক শপিং ছিল বাসায়।
ঈদকেন্দ্রিক বেচাবিক্রি তেমন শুরু না হলেও সামনে তা বাড়বে বলছেন ব্যবসায়ীরা। এখানে গঙ্গা 3 পিস গঙ্গা চলতেছে, এগুলো আমরা উঠাইছি, এগুলো মোটামুটি ভালো বিক্রি করতেছি। কালেকশন এইসব বিয়ে রোনা এগুলা ঈদের সময় একটু ভালো চলে। যখন যেটা মানে আনকমন কিছু দেখি তখন সেটাই দোকানে উঠাই। আমাদের এখন সিজন টাইম তো, এখন প্রতিদিনই নতুন মাল আসতেছে। ঠিক আছে, যে এখানে বস্তা আছে, ভিতরে আছে, আর বেচা কিনা অনেকটাই ভালো। যে কেনাকাটার জন্য মানুষ তো টাকা দিয়ে বেরোতে হবে, ওই টাকা দিয়ে বেরোইতে তো মানুষ ভয় পায়, তাহলে মানুষ এই কেনাকাটার জন্য কিভাবে আসবে। এদিকে দর্জিরাও পার করছেন ব্যস্ত সময়। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। আলোচিত চ্যারিটেবল মামলার দণ্ড থেকে খালেদা জিয়াকে খালাসি রায় আপিল বিভাগে বহাল, হয়রানি করতে মামলা দাবি আইনজীবীদের। গত 6 মাসে দেশে জব্দ 10,310 কোটি টাকা, বিদেশে জব্দ পাচার হওয়া 165 কোটি টাকা, দাবি দুদকের। বেশিরভাগ অর্থই সাবেক মন্ত্রী, এমপি, আমলাদের। বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় 49,000 কোটি টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পদে ফলাফল বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত, নিয়োগে বাধা দেখছেন না আইনজীবীরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে, সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় ধন্যবাদ।